কাজে ফিরেছেন গাজীপুর ও সাভারের পোশাক শ্রমিকরা। শিল্প এলাকায় যাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান সচিব। কথা বলবেন কারখানা মালিক শ্রমিকদের সঙ্গে। সব বঞ্চনা ও অন্যায়ের প্রতিকার হবে। অর্থনীতি সচল রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার। পাচারের অর্থ ফেরানোর ঘোষণা। সংখ্যা কাটিয়ে চট্টগ্রামে টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু, চলবে আরও কয়েকদিন। কাউন্সিলররা পলাতক থাকায় ব্যবস্থাপনায় কর্মকর্তারা। লাইসেন্স ফেরত চায় দেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল। বিটিআরসিকে চিঠি। সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম সহ জড়িতদের বিচার দাবি। এবং খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন বেড়ি বাঁধে আবারও ভাঙন। চিংড়ি, ঘের ও ফসলের ব্যাপক ক্ষতি। মাছ চাষিদের লোকসান ৩৮ কোটি টাকা। মেরামতের চেষ্টায় কর্তৃপক্ষ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। কাজে ফিরেছেন শিল্পনগরী গাজীপুর ও সাভার ডিইপিজেডের পোশাক কারখানার শ্রমিকরা। সকাল থেকে গাজীপুরে দলে দলে কাজে যোগ দেন শ্রমিকরা। এ সময় কারখানার নিরাপত্তায় বিসিক এলাকায় সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। এদিকে শিল্পাঞ্চল আশুলিয়ার কর্মপরিবেশ আজও স্বাভাবিক হয়নি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত কারখানাগুলো আজও খোলেনি। তবে খোলা কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগদান করায় ডিইপিজেড সহ আশপাশের অনেক কারখানায় উৎপাদন চলছে। সড়ক মহাসড়কে বাড়ানো হয়েছে শিল্প পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর টহল। এদিকে টঙ্গীতে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন কারখানা পরিদর্শন করবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব AHM শফিকুজ্জামান। এ বিষয়ে বিস্তারিত জানবো। গাজীপুরের টঙ্গী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হাসান। গত কয়েকদিন যাবৎ শিল্প প্রতিষ্ঠানের যে অস্থিরতা সেটি কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। গত কয়েকদিন যাবৎ কিন্তু গাজীপুরের ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক বিভিন্ন সময় অবরোধ করে শ্রমিকরা তা অসন্তোষ প্রকাশ করেছে। কোথাও বেতনের দাবি, কোথাও অন্যান্য দাবি কিংবা বেতন বৃদ্ধির দাবি, এরকম নানাবিধ দাবিতে কিন্তু শ্রমিক অসন্তোষ চলছিল। এবং এরই প্রেক্ষিতে শ্রম মন্ত্রণালয় এবং যারা শিল্প সংশ্লিষ্ট আছে তারা কিন্তু এই বিষয়টি সমাধানের চেষ্টা করছিল। গতকালের একটু বিষয় বলি। গতকালকে কিন্তু গাজীপুরের যে কাশিমপুর, সেখানে ব্যাক্সিমপুর একটি কারখানার সামনের যে গোডাউন, সেখানেও আগুন দেওয়া হয়েছে এবং এর আগে দীর্ঘক্ষণ মহাসড়ক আটকে রাখা হয়েছিল তাদের দাবি আদায়ের জন্য। একইভাবে বিভিন্ন কারখানার সামনে এই ধরনের আন্দোলন চলে আসছিল। কিন্তু আজকে সকালকার দৃশ্য যদি বলি, এখনকার দৃশ্য যদি বলি, যে শিল্পনগরী গাজীপুর, এই গাজীপুরের কোথাও এখন পর্যন্ত আজকে সকালে কোনো ধরনের অসন্তোষ কিংবা শ্রমিক আন্দোলনের সংবাদ আমাদের কাছে আসেনি। আমরা রয়েছি টঙ্গীতে। এখানেও গতকালকে কিছু শ্রমিক বের হলেও আজকে কিন্তু একদম স্বাভাবিক রয়েছে এবং খুবই স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে। যদিও কারখানা মালিকরা এই যে বারবার অসন্তোষ হচ্ছে এবং নানা ধরনের দাবি উঠছে, এগুলো নিয়ে কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করছে। এরই মধ্যে আজকে এই গাজীপুরে অর্থাৎ শিল্পনগরীতে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত যে সচিব, তিনি আসার কথা রয়েছে। আমরা সেখানে এসেছি। তিনি আসলে এখানে শিল্প সংশ্লিষ্ট মালিক এবং কর্মচারী যারা রয়েছে তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এরপর কিন্তু বেশ কয়েকটি কারখানা, টঙ্গীর কারখানায় যেয়ে তারা পরিদর্শন করবেন এবং শ্রমিকদের সঙ্গে কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। মূলত কী কারণে এই শ্রমিক অসন্তোষ হচ্ছে সেই বিষয়গুলো আসলে বোঝার জন্য এবং সমাধান কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়েও হয়তো আলোচনা হবে কিছুক্ষণের মধ্যে। মোটামুটি বলা চলে যে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা আজকে পাইনি। তবে বিভিন্ন মোড়ে মোড়ে যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেটি আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ সদস্যরা, বিশেষ করে যে শিল্পনগরী রয়েছে সেই সকল জায়গায়, টঙ্গী শিল্পনগরী
কোনাবাড়ি, বিসিক এবং শ্রীপুরের মাওনা, নয়নপুর এই সকল জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সকাল থেকে লক্ষ্য করা গিয়েছে। এবং যারা মূলত 8টার সময়, আপনারা জানেন যে এই যে শিল্প কারখানাগুলো রয়েছে 3000-এর বেশি শিল্প কারখানা রয়েছে গাজীপুরে, এই কারখানাগুলোতে কিন্তু দলে দলে যেভাবে কাজে যোগদান করে সেই দৃশ্য আমরা দেখেছি। এরপরে তারা কার্যক্রম শুরু করেছে এবং তাদের যে উৎপাদন লক্ষ্যমাত্রা, অর্থাৎ আপনারা জানেন যে দেশের বাইরে থেকে নানা ধরনের অর্ডার হয়ে থাকে এবং এই অর্ডারগুলো আসলে ফুলফিল আপ করে তারপর পাঠানো হয়। এবং এই যে শ্রমিক অসন্তোষ, এই শ্রমিক অসন্তোষের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা শুনেছি এবং কারখানা সংশ্লিষ্ট যারা তারাও বলেছেন যে তাদের যে অর্ডার, সেই অর্ডার 2-1 জায়গায় ক্যান্সেল হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের যে উৎপাদন সেটি করতে গিয়েও অনেকটা বেগ পেতে হচ্ছে। যে পরিস্থিতি আজকে এখন পর্যন্ত, অর্থাৎ 11টার বাজে এখন পর্যন্ত পরিস্থিতি গাজীপুরের খুবই স্বাভাবিক রয়েছে। কর্মস্থলে যারা শ্রমিক রয়েছে, তৈরি পোশাক শ্রমিক, তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মোটামুটি এই ছিল শিল্প অধ্যুষিত গাজীপুর থেকে পোশাক কারখানার সবশেষ তথ্য আমার কাছ থেকে। গাজীপুরের টঙ্গী থেকে সহকর্মী রাজিবুল হাসান। উচ্চ আদালতের রায়ের পরও অডিটর পদকে 11তম গ্রেডে হতে 10ম গ্রেডে উন্নীতকরণ না করায় 11 দফা দাবিতে 1 মাসেরও বেশি সময় ধরে গণ অবস্থান কর্মসূচিতে নেমেছেন দেশের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অধিদপ্তরের অডিটররা। এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় আছেন সহকর্মী সাইফুল ইসলাম। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। 11তম গ্রেডে অডিটর যারা জয়েন করেছেন তাদের দাবি হচ্ছে 10ম গ্রেডে যেন তাদের যে চাকরি সেটি যেন বা তাদের পদোন্নতি সেটা যেন করা হয়। তার দাবিতে কিন্তু দীর্ঘ 1 মাস 3 দিন বা 1 মাস 6 দিন বলা যায় সেই আন্দোলন কিন্তু তারা করে যাচ্ছে। তাদের এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে আন্দোলন সেটা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা গতকালকে যে আপডেট ছিল যে 61 জনকে যে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার কথা সেটি করা হয়েছে। পরবর্তীতে তাদের তীব্র আন্দোলনের কারণেই কিন্তু অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে আবার পুনরায় কিন্তু 600 জনকে বহাল করার একটা ঘটনা আমরা শুনতে পেয়েছি গতকালকে। তবে ইতিমধ্যে তাদের দাবি যে শুধুমাত্র 600 জন সারা বাংলাদেশে তাদের যে কর্মচারী বা কর্মকর্তা যে অডিটররা আছেন স্থায়ীকরণের দাবিতে প্রায় 6690 জনের মধ্যে মাত্র এই 661 জনকে যে এই 11তম থেকে 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে সেটি কিন্তু না। তারা চায় যে সম্পূর্ণ পরিমাণে যারা আছে তাদের সবাইকে যেন একইভাবে কিন্তু 10ম গ্রেডে যেন পদোন্নতি করা হয়। তবে এর মধ্যে কিন্তু তাদের যে দফাগুলি আছে, অডিটর পদে 2 ধরনের যে গ্রেড বিদ্যমান বা বেতন বৈষম্য, সেটি কিন্তু কোনোভাবেই কিন্তু থাকা যাবে না। কারণ হচ্ছে যে একই রুমে যদি একজন 11তম গ্রেডে জয়েন করে যদি একজন 10ম গ্রেডে থাকে আবার একজন 11তম গ্রেডে থাকে তাহলে কিন্তু তাদের যে বৈষম্য সেটি কিন্তু পুরোপুরিভাবে প্রকাশ পায়। অন্যদিক থেকে আসলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে যে 2002 সালে জুলাইয়ের 1 তারিখ থেকে নির্বাহী আদেশের ভিত্তিতেও যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের যে সম্পূর্ণ আলাদাকরণ এবং অডিট সচিবালয় ঘোষণা করে একটি কার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন করার দাবি রয়েছে এখানে। কিন্তু অন্যদিক থেকে বলা যে আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণের যে লক্ষ্যে আইবাস বা এর যে সার্বিক নিয়ন্ত্রণ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কাছে ন্যস্ত করতে হবে। আসলে সবকিছু মিলে বলা যায় যে এখানকার যে তাদের যাবে বিভিন্ন সময় যে অডিট এবং অ্যাকাউন্টস ক্যাডারের যে পদের বিভিন্ন গ্রেড বৃদ্ধি করা হলেও কিন্তু নন ক্যাডার পদের যে বেতন বা হচ্ছে গ্রেড বৃদ্ধি না করে যে বৈষম্যমূলক অর্গানোগ্রাম তৈরি করা হয়েছে এবং অনুমোদনকারীদের যে বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করে এবং বৈষম্যমুক্ত অর্গানোগ্রাম তৈরি করার কিন্তু আসলে দাবি এখানে কিন্তু রয়েছে। তবে এক্ষেত্রে বলা যায় যে এখানকার যে কর্মচারী কর্মকর্তারা শুধুমাত্র 11তম গ্রেডে যারা জয়েন করেছেন তাদেরই শুধুমাত্র এই দাবিটা, যারা হচ্ছে প্রায় 6900-রও বেশি যে লোকজন আছে শুধুমাত্র যে অডিটর আছে তাদের এই দাবি দাবা যেন পূরণ করা হয় এবং সকলকেই যেন 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করা হয়। আসলে সেই উন্নীত করার কারণেই কিন্তু তারা এই যে বিগত 1 মাস 6 দিন যাবৎ কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আসলে এক্ষেত্রে বলা যায় যে এখানকার যে অডিটররা আছেন তারা শুধুমাত্র তাদের কার্যক্রম বন্ধ রেখেছে তা না, এর মাধ্যমে কিন্তু দেশের আর্থিক খাতে যত সমস্ত হিসেব নিকাশ হয়, সরকারি যে প্রেক্ষাপটে অডিট করা হয় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সেই অডিটগুলো কিন্তু বন্ধ রয়েছে। নানান রকম কার্যক্রমে কিন্তু হিসেব নিকাশ বন্ধ রয়েছে এবং তাদের যে জোরালো দাবি সেটি কিন্তু যত তাড়াতাড়ি যত সম্ভব যে পুনর্বাসন বা হচ্ছে পুনরায় তাদের যে স্থায়ীকরণ সেটি করা হয় 10ম গ্রেডে, সেটি করলে কিন্তু আবার তারা তাদের কাজে কিন্তু পুনরায় ফিরে আসবেন বলে দাবি করছেন এখানকার অডিটররা। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর সেগুনবাগিচা থেকে সর্বশেষ। সাইফুল ইসলাম, রাজধানীর সেগুনবাগিচা থেকে। সব বঞ্চনা ও অন্যায়ের প্রতিকার হবে উল্লেখ করে অর্থনীতি সচল রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, লুটপাট করে বিদেশে পাচার করা সব অর্থ ফেরানো হবে। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের বার্তা বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের তাগিদে জাতিকে শক্তিশালী ও আশাবাদী করতে নানা চিন্তা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। একযোগে কাজে নেমে পড়ার ফলে বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কর্মপরিকল্পনা ও বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে সমস্ত ভাই বোনেরা তাদের গত 16 বছরের জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা সংবিধান সংশোধন, নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কারের জন্য 6টি কমিশন গঠনের সিদ্ধান্তের কথা জানান। বাংলাদেশের ফ্যাসিজম বা স্বৈরতান্ত্রিক শাসন পুনরাবৃত্তির আশঙ্কা রোধ এবং জনমালিকানা ভিত্তিক কল্যাণমুখী জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে কিছু জাতীয় ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। উক্ত সংস্কার ভাবনার অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা, সুশাসন প্রতিষ্ঠা করা। গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধতার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানান। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না। লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগের বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটা ব্যাংকিং কমিশনও গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা স্বৈরাচারী হাসিনা সরকারের অহেতুক কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হতে দেখেছি, যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না, বরং এর সাথে জড়িত ছিল কুৎসিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি। চলমান এবং প্রস্তাবিত সকল উন্নয়ন প্রকল্পগুলোর যাচাই বাছাই করার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি। পাইপলাইনে থাকা 48 বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সহায়তা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। মেগা প্রকল্পের নামে লুটপাট বন্ধের পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমানোর লক্ষ্যে রাশিয়া এবং চীন থেকে প্রাপ্ত ঋণের সুদের হার কমানো এবং ঋণের মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ জানানো হয়েছে। অর্থনীতির চাকা সচল রাখতে সব সমস্যা নিয়ে শ্রমিক মালিক উভয় পক্ষের সঙ্গে বৈঠকের কথা জানান প্রধান উপদেষ্টা। আপনারা কারখানা খোলা রাখুন, অর্থনীতির চাকা সচল রাখুন, দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। জাতির উদ্দেশ্যে ভাষণে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন, আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। নির্বিঘ্নে তাদের কাজ করতে। শঙ্কা কাটিয়ে চট্টগ্রামে ডিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। রাজনৈতিক পথ পরিবর্তনে কাউন্সিলরদের অনুপস্থিতিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তার তত্ত্বাবধানে পণ্য বিক্রির কাজ চলছে। পণ্য বিক্রি দেরিতে শুরু হওয়ায় তা চলবে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত। তবে কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে জানান ডিলাররা। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবি সারা দেশে 1 কোটি ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে প্রতি মাসে। কিন্তু গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রাম নগরীর 41টি ওয়ার্ডের অনেক কাউন্সিলর 1 মাস ধরে অফিস করছেন না। অনেকে রয়েছেন আত্মগোপনে। ফলে কাউন্সিলরদের অনুপস্থিতিতে নগরীতে আগস্ট মাসে টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চালু করা যায়নি। তবে শেষ পর্যন্ত সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের তত্ত্বাবধানে ডিলারদের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আর অল্প কিছু কার্ড আমার টোটাল চিটং জেলায় হলো 5,35,050 জন উপভোগী। তার মধ্যে আর হয়তো 70,000 কার্ডের পণ্য বাকি আছে। আমি আশা করি আগামীকাল পরশুর মধ্যে আমি শেষ করে দিব। শঙ্কা কাটিয়ে দেরিতে হলেও আগস্ট মাসে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। সেপ্টেম্বর মাসেও আঞ্চলিক অফিস থেকে গেল মাসের পণ্য তুলছেন ডিলাররা। তবে পণ্য প্রাপ্তিতে বেশ কয়েকজনের স্বাক্ষর লাগায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। বিড়ম্বনা পড়তেছে, এরাও বুঝাইতে পারতেছে না, ওনারাও বুঝে নিতে পারছে। ওনাদেরকে চিঠি দিয়েছে সরকারিভাবে দেখে স্বাক্ষর করার জন্য। তো ওইটা হলো যে উনি মাল বিক্রিকালীন সময় ওনাদেরকে একটু খবর দেয়
তাহলে ওনাদেরকে একটু নিয়ে আসতো, ওনারা তো চিনে না। বিশেষজ্ঞরা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে হলে ওএমএস টিসিবির বাইরেও রেশন কার্ডের ব্যবস্থা করতে হবে। সে সঙ্গে সম্পূর্ণ ভেঙে দিতে হবে বাজার সিন্ডিকেট। রেশনিং সিস্টেমটিকে একটু আপগ্রেড করে এখানে আপনার বিশেষ করে সমবায় পদ্ধতি যদি আমরা পণ্য সংগ্রহ এবং পণ্য বিতরণের ব্যবস্থা করতে পারি এবং টিসিবিকে আরও বেশি সক্ষম করে তোলা এবং এখানে স্বচ্ছতার জবাবদিহিতার ব্যবস্থা যদি করা যায় তাহলে কিন্তু সেটা একটা পথ খোলা আসতে পারে। চট্টগ্রামে মহানগর ও 15 উপজেলা মিলে মোট 5,35,050 জন ফ্যামিলি কার্ডধারী টিসিবির পণ্য পেয়ে থাকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। লাইসেন্স ফিরে পেতে চায় দেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল। গেল 29 আগস্ট লাইসেন্স পুনর্বহালের জন্য পিটিআরসিকে চিঠি দিয়েছে প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড। একই সঙ্গে 2033 সাল পর্যন্ত 4G এবং 5G সেবা প্রদানের লাইসেন্সও চেয়েছে। শুধু তাই নয়, পক্ষপাত দুষ্ট সিদ্ধান্তে সিটিসেল বন্ধ করায় সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম সহ সংশ্লিষ্টদের বিচারও দাবি করেছে প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড। সময়মতো বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হয় 2016 সালের অক্টোবরে মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে গিয়ে নেটওয়ার্ক সুইচ বন্ধ করে দেয় বিটিআরসি। সাবেক বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের প্রতিষ্ঠান সিটিসেলের কাছে বিটিআরসির হিসাব অনুযায়ী পাওনা ছিল 477 কোটি 69 লাখ টাকা। এই অর্থের 2/3 4 সপ্তাহের মধ্যে পরিশোধের নির্দেশ দেন আদালত। কার্যক্রম চালু রাখতে নিজেদের হিসাব অনুযায়ী পাওনার 2/3 244 কোটি টাকা পরিশোধ করে সিটিসেল, যদিও তাতে কার্যক্রম চালু রাখতে পারেনি প্রতিষ্ঠানটি। 2 দশকেরও বেশি সময় ধরে গ্রাহক সেবা দিয়ে আসা সিটিসেলের ফ্রিকোয়েন্সি লাইসেন্স বাতিল করা হয় 2022 সালের সেপ্টেম্বরে, আর 2023 সালের মার্চে কোম্পানির অপারেটিং লাইসেন্সই বাতিল করে বিটিআরসি। এ সময় লেট ফি ও রানিং বিল মিলিয়ে বিটিআরসির পাওনা ছিল 218 কোটি টাকা। কার্যক্রম বন্ধের 8 বছর পর সম্পূর্ণ 10 মেগাহার্টজ স্পেকট্রাম সহ সেলুলার মোবাইল ফোন অপারেটর লাইসেন্স এবং রেডিও যোগাযোগ সরঞ্জাম লাইসেন্স পুনরায় ফেরত দেওয়ার আবেদন করেছে সিটিসেল। গেল 29 আগস্ট দেয়া চিঠিতে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রথমে তাদের তরঙ্গ স্থগিত এবং পরে লাইসেন্স বাতিল করা হয়। 8 বছর বন্ধ থাকায় 2000 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সিটিসেল। এসব কিছুর জন্য সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিমকে দায়ী করা হয়। ওনার ইনিশিয়েটিভে ডেইলি প্রিন্ট মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট গেছে নোটিশ আকারে যে সিটিসেল বন্ধ হয়ে যাবে, আপনারা সব কাস্টমার যারা আছেন আপনাদের মতন সুইচ করেন। বিইং এ মিনিস্টার অফ টেলিকমিউনিকেশন ওনারা এটা করাটা কতটুকু জাস্টিফাইড আমার এটা নিয়ে একটা কোশ্চেন আছে। উই ওয়ান্ট জাস্টিস। পুনরায় ব্যবসায় ফিরতে প্রযুক্তি নিরপেক্ষ লাইসেন্সও চায় সিটিসেল, যাতে 4G ও 5G সেবা অন্তর্ভুক্ত থাকবে। এজন্য তারা অর্থ পরিশোধ করবে, তবে তা রাজস্ব আদায়ের পর। আমরা যা চেয়েছি বিটিআরসির কাছে পেলে তারপর হয়তো আমরা একটা ফাইনাল ডিসিশন নিয়ে যে কিভাবে আসলে আমরা মার্কেটে আবার আসব, তখন ইনশাল্লাহ আমরা ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। সার্বিক বিষয় নিয়ে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি এবং ইনু, মেনন ও পলককে আদালতে তোলা হয়েছে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সকালে ঢাকার সিএমএম আদালতে তোলা হলে খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় তাকে জামিন নামঞ্জুর করে তাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া খিলগাঁও থানার আরেকটি মামলা, সেটা হচ্ছে আশিকুর রহমান হত্যা মামলা এবং ভাটারা থানার হত্যা মামলায়ও আবদুল্লাহ আল মামুনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। তবে আজ সিএমএম আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর পক্ষ থেকে কোনো ধরনের রিমান্ড আবেদন করা হয়নি। কাজেই খিলগাঁও থানার যে জনি হত্যা মামলা, সেই জনি হত্যা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক, তাদেরকেও যখন আদালতে তোলা হয় এবং সাথে আবদুল্লাহ হিল কাফি পুলিশের
ঢাকা জেলার জেলা সুপার ছিলেন সাবেক। তো তাদের সবাইকেই জামিন নামঞ্জুর করে তাদেরকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এবং সিজিএম আদালতে আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে আশুলিয়া এলাকায়, সেই প্রেক্ষিতে সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় আব্দুল্লাহ হিল কাফির বিরুদ্ধে। সেই হত্যা মামলায় সিজিএম আদালতে আব্দুল্লাহ হিল কাফিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর 7 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এই 4 দিনের রিমান্ড মূলত মঞ্জুর করা হয়। তো আর এছাড়া বিকেলে আসাদুজ্জামান মিয়া, পুলিশের ডিএমপি কমিশনার, তাকে গত রাত্রেই গ্রেফতার করেছে র্যাব মহাখালী থেকে। আসাদুজ্জামান মিয়াকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে বিকেলে সিএমএম আদালতে আনার সম্ভাবনা রয়েছে এবং তার 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এছাড়া জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন এবং হাসানুল হক হিনু, তাদেরকে আদালতে আনা হলে তাদের ডিভিশন চাওয়া হলে সেই ডিভিশন নামঞ্জুর করে দেওয়া হয়। কারণ রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন যে তারা অবৈধভাবে ক্ষমতায় ছিলেন, তাই তাদের ডিভিশন বাতিল করে দেওয়া হয় এবং তাদেরকে পুনরায় জেল হাজতে প্রেরণ করা হয়। তো সিএমএম আদালত থেকে আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। আসিফ মাহমুদ সিয়াম, সিএমএম আদালত থেকে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন বেড়ি বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। অন্তত 69 কিলোমিটার বাঁধ বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় আতঙ্কে স্থানীয়রা। বাঁধ ভেঙে 2000-এর বেশি হেক্টর মৎস্য ও চিংড়ি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছ চাষিদের লোকসান টাকার অঙ্কে 38 কোটি টাকা। এছাড়াও 40 হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে বেড়ি বাঁধের জরুরি স্থানে সংস্কার করা হচ্ছে। নেয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার দাকপ উপজেলার খোনা এলাকায় নদীর পার ঘেঁষে দেখা দিয়েছে দীর্ঘ এই ভাঙন। পানি উন্নয়ন বোর্ড আমলে না নেয়ায় গত সপ্তাহে এখানে বাঁধ ভেঙে তলিয়ে যায় অন্তত 4টি গ্রাম। একইভাবে এর 1 সপ্তাহ আগে জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে বাঁধ ভেঙে তলিয়ে যায় অন্তত 13টি গ্রাম। শুধু এই এলাকা নয়, এমন তীব্র ভাঙন রয়েছে খুলনার পাইকগাছা, কয়রা ও দাকপ উপজেলার 17টি ইউনিয়নের আরও অন্তত 56টি স্থানের 31 কিলোমিটার এলাকায়। একই চিত্র দক্ষিণের আরও 2 জেলা বাগেরহাট, সাতক্ষীরার 6 উপজেলার অন্তত 38 কিলোমিটার বেড়িবাঁধে। গত মে মাসে ঘূর্ণিঝড় রেমালে নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকার বেড়িবাঁধ। বিভিন্ন সংস্থার তথ্য মতে অতি ঝুঁকিপূর্ণ এসব এলাকা বাদেও 100 কিলোমিটারের বেশি এলাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বাঁধ ভেঙে গত 2 দশকে নদীপাড়ের মানুষের জমি বাড়িঘর বিলীন হয়েছে বহুবার। বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমিও। ভাঙন এলাকায় বাসিন্দাদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। বাঁধের কোনো নিরাপত্তা না, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। সতর্ক এই জায়গায় আসি, কেউ হয়তো অনেক সময় বাড়িতে থাকি, রাতে তো ঘুমাতে পারিনি, যে কোনো বাড়িঘর সব তোলা যায় কিনা। প্রতি বছরই একবার করে আমরা পানিতে ভাসি। ব্যবস্থা না হয় তাহলে আমাদের আর কিছু থাকবে না। আমরা এই গাছে এই নেই, এরকম একটা অবস্থা। পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো করতেছে এটা সঠিকভাবে না হওয়ার কারণে আজকে কিন্তু এই দুর্দশায়। নদী শাসন হয় বা ব্লক পরে যে ভাগ দিয়ে যদি আমাদের একটা নদী শাসন করা হয় তাহলে আমরা হয়তো মুক্ত পেতে পারি। ভাঙনের পর পানি উন্নয়ন বোর্ডের তোড়জোড়ে নামমাত্র সংস্কার হলেও তা কাজে আসছে না বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। প্ল্যানিং করছে, এই টাকা না, এই টাকা আসবে, ফান্ড আসবে, প্ল্যানিং এর দুর্বলতা আছে। ব্লক ছাড়া এখানে আর কখনো বাঁধ রাখা যাবে না। ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেও শুধু পরিকল্পনাতেই সীমাবদ্ধ পানি উন্নয়ন বোর্ড। অর্থ ছাড়ের সীমাবদ্ধতার কথা জানিয়ে তাদের দাবি চিহ্নিত স্থানগুলোতে জরুরি মেরামত করা হচ্ছে। মেইনটেনেন্স যে বাজেট, এই বাজেটের অপূর্ণতা রয়েছে এবং নদী শাসন সহ কাজগুলো করতে পারলে পোল্ডারগুলোর স্থায়িত্ব বাড়বে। বেশ কিছু প্রকল্প প্ল্যানিং কমিশনে গিয়েছে এবং এই প্রকল্পগুলো অনুমোদিত হলে আমরা কাজগুলো বাস্তবায়ন করতে সক্ষম হব। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে 3 জেলায় 2006 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। দুর্বল এসব বেড়িবাঁধ ভাঙনের পর নামমাত্র সংস্কারে বছর না ঘুরতেই আবারও ভাঙন দেখা দেয়। ফলে খুলনার উপকূলীয় এলাকার নদীপাড়ের মানুষের দুঃখ দুর্দশা কমছেই না বছরের পর বছর, যুগের পর যুগ। তাই স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের যে দাবি এলাকাবাসীর, তা এখন আরও জোরদার হয়েছে। খুলনার দাকপ থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ।
সংস্কারের 1 বছরের মধ্যে বেহাল দশা যশোর খুলনা মহাসড়কের। খানাখন্দে ভরে গেছে বেশিরভাগ অংশ। প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। অন্যদিকে ধুলা কাদায় ভোগান্তিতে স্থানীয়রা। সড়ক বিভাগ বলছে বর্ষা মৌসুম শেষেই শুরু হবে সংস্কার কাজ। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। সড়কের কোথাও দেবে গেছে, কোথাও বিটুমিন উঠে ঢিবির মতো হয়ে আছে। বেশ কিছু জায়গায় ছোট বড় গর্ত। রাস্তার ধুলাই ঢেকে যাচ্ছে চারপাশ। ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। 2017 সালে যশোর খুলনা মহাসড়ক সম্প্রসারণ ও পুনর্নির্মাণ শুরু হয়। কয়েক দফা সময় বাড়িয়ে 2023 সালের সেপ্টেম্বরে কাজ শেষ হয়। অথচ 1 বছরের মধ্যে আবারও চলাচল অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। এলাকাবাসী জানান, এই সড়ক দিয়ে বেনাপোল স্থলবন্দর, ভোমরা স্থলবন্দর ও দর্শনা স্থলবন্দর, নোয়াপাড়া নদী বন্দর এবং মোংলা সমুদ্র বন্দরগামী হাজারো যানবাহন প্রতিদিন যাতায়াত করে। বাণিজ্যিকভাবে ব্যস্ত এ সড়কে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। এতে ক্ষুব্ধ সড়ক ব্যবহারকারী ও এলাকাবাসী। গাড়িগুলো তো ভাঙছে আর গাড়ি পাল্টি খাচ্ছে, গাড়ির পাতি ভাঙছে, হ্যাঙ্গার ভাঙছে। রাস্তার খুবই খারাপ অবস্থা। এই রাস্তার কারণে আমাদের রিং টাল হচ্ছে, 2 দিন বয়ে থাকা লাগতেছে, ইনকাম হচ্ছে না, খুব ঝামেলা। এই রাস্তাটা খুব দ্রুত সংস্কারের প্রয়োজন। সরকার বা যারা দায়িত্বে আছে তারা এমনভাবে রাস্তাটা করুক যাতে জনগণ ভোগান্তিতে না পড়ে, রাস্তাটা আরও সুন্দর হয়। সড়ক বিভাগের দাবি, সড়ক সংস্কারে সংশ্লিষ্ট ঠিকাদারদের চিঠি দেয়া হয়েছে। বর্ষা মৌসুম শেষেই শুরু হবে পুনঃসংস্কার কাজ। যারা ঠিকাদার ছিল আগে, যারা কাজ করেছে, ওদেরকে আমরা বারংবার চিঠি দিচ্ছি। ওদের ভাষ্য হচ্ছে যে বৃষ্টির জন্য ওরা কাজ করতে পারতেছে না। বৃষ্টির পরে ওরা আশা করি অতি দ্রুতই রিপেয়ার কাজ শুরু করবে। সড়ক বিভাগের তথ্য মতে মহাসড়কের যশোর শহরের পালবাড়ি মোড় থেকে অভয়নগরের রাজঘাট পর্যন্ত 38 কিলোমিটার পুনর্নির্মাণে ব্যয় হয়েছিল 321 কোটি টাকা। সময় সংবাদ, যশোর। ব্যাংকিং খাত সংস্কারের লক্ষ্যে একটি টাস্ক ফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এতে আর্থিক খাত বিষয়ে অভিজ্ঞ 6 জনকে সদস্য করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাস্ক ফোর্সের 6 সদস্য হলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ এ আলী, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহরিয়ার এম হাসান, বিশ্বব্যাংক ঢাকা কমার্স কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন, ZNRF ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সের উপাচার্য এম জুবাইদুর রহমান ও হিসাববিদ কোম্পানি হুদা ভাসি চৌধুরীর অংশীদার সাব্বির আহমেদ। টাস্কফোর্সের সমন্বয়ক হিসেবে থাকবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এই টাস্কফোর্স প্রধানত আর্থিক স্থিতিশীলতা রক্ষায় ব্যাংকিং খাতের বর্তমান আর্থিক পরিস্থিতি ও প্রধান ঝুঁকিগুলো নিরূপণ করবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে শ্রমিক, মালিক ও সরকারের সম্মিলিত উদ্যোগে বন্ধ পোশাক কারখানা দ্রুত চালুর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান। সকালে রাজধানীর মতিঝিলের চেম্বার ভবনে সংগঠনটির প্রশাসক হিসেবে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে FBCCI এর দায়িত্ব তুলে দিতে তার দায়বদ্ধতার কথা জানান তিনি। আর ব্যবসায়ীরা অভিযোগ করেন, FBCCI পর্ষদে সবসময় সরকারের এজেন্ট নিযুক্ত হতো। তারা সুযোগ সুবিধা গ্রহণ করতেন। সাধারণ সদস্যদের সুবিধা অসুবিধা তারা দেখতেন না। ছোট ব্যবসায়ীদের বঞ্চিত করে বড় ব্যবসায়ীরা বিভিন্ন সুবিধা ভোগ করতেন বলে প্রশাসকের কাছে অভিযোগ করেন তারা। সংস্কার যতটুকু সম্ভব হয় সেটি করে আমরা এই FBCCI একটা সুষ্ঠু সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা যেন দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের হাতে এই ব্যবসায়ী সংগঠন, শীর্ষ সংগঠনটির কার্যভার তুলে দিতে পারি। দ্রুত যেন সেই ইন্ডাস্ট্রিগুলি খুলে দেয় এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন এবং ইন্ডাস্ট্রি মালিক যারা আছেন সম্মিলিতভাবে আলোচনা করে ইন্ডাস্ট্রিগুলি যেন চালু করা যায়। শিল্প কারখানায় ভাঙচুর সহ ধ্বংসাত্মক কাজে বিদেশিদের এজেন্টরা জড়িত এমন অভিযোগ করে দেশের অর্থনীতি এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে টেক্সটাইল শিল্প মালিকদের শীর্ষ সংগঠন BTMEA।
দেশের স্পিনিং মিলগুলোকে বাঁচাতে সড়ক পথে সুতা আমদানি বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি। এদিকে শ্রমিকদের বকেয়া ভাতা পরিশোধ সহ কমিটি গঠন করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। স্থানীয় পোশাক শিল্পের কাপড় ও সুতার যোগান দিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বস্ত্র খাত। অথচ বর্তমানে গ্যাস বিদ্যুতের তীব্র সংকটে এ খাতের উৎপাদন নেমে এসেছে সক্ষমতার অর্ধেকে। এমন দাবি করে বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএমইএ নেতারা তুলে ধরেন কিভাবে ভুল জ্বালানি নীতির বলি হয়েছে দেশের শিল্প খাত। ইন্ডিয়া এবং চায়নাতে এখনো তাদের প্রাইম সোর্স অফ ইলেকট্রিসিটি ইজ কোল। সেখানে আমি কেন নিজের কোল রেখা আমি আমার প্রাইম সোর্স অফ ইলেকট্রিসিটি জেনারেশন করে রাখছি ফুয়েল বেসড, লিকুইড ফুয়েল বেসড, যেটার জেনারেশন কস্ট সবচেয়ে বেশি। বুধবার রাজধানীর পান্থপথে বিটিএমই কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বাজার প্রতিযোগিতায় দেশের বস্ত্র খাতকে টিকিয়ে রাখতে ভারত থেকে সড়ক পথে সুতা আমদানি বন্ধের দাবি জানায় সংগঠনটি। আমি অনুরোধ করব কিছুদিনের জন্য যাতে সি পোর্ট যে পর্যন্ত আমাদের বর্ডারটা সুরক্ষিত না হয়, ল্যান্ড পোর্টে যাতে সুতা আমদানি আপাতত বন্ধ থাকে। এ সময় সংগঠনটি জানায় বর্তমান শিল্প অস্থিরতার জন্য শ্রমিকরা দায়ী নয়, বিদেশিদের ষড়যন্ত্রের অংশ হিসেবে শিল্পাঞ্চলে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে তাদের এজেন্টরা। তবে এভাবে চলতে থাকলে দিন শেষে বড় মাসুল গুনতে হবে বলেও শঙ্কা শিল্প উদ্যোক্তাদের। আমাদের দেশের ওয়ার্কাররা কিন্তু খুবই শান্তিপ্রিয়। এখন যেটা সাম্প্রতিককালে হচ্ছে এটা একটা বহিরাগত চক্রের মধ্যে আমরা পড়ে আছি। আমরা যদি সহসা এটাকে ঠিক রিপেয়ার করতে না পারি আমাদের হাত থেকে অর্ডার ছুটে যাবে। এ সময় শিল্প সহায়ক নীতির পাশাপাশি টিকে থাকার জন্য প্রণোদনার দাবি জানান সংগঠনটির সভাপতি। আমাদের ইমিডিয়েট সাপোর্ট দরকার, আমাদের ব্যাংকিং ফ্যাসিলিটি দরকার, আমাদের আনরেস্ট এগুলো সবই কন্ট্রোলে আনতে হবে সরকারকে, এবং সরকার আমাদের থেকে কী চায় আমরা ওনাদের সাথে ডায়লগ করতে চাই। এদিকে সচিবালয়ে এক সভা শেষে শ্রমিক অভিযোগ পর্যালোচনায় একটি কমিটি গঠন করার কথা জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং যথাসম্ভব মাঠ পর্যায়ে পরিদর্শন করে সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে পুনরায় দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরুর আশ্বাসও দেন তিনি। মজুরি বৃদ্ধি করা হয়েছিল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দুর্গাপূজার সময় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে ভারতের মাছ ব্যবসায়ীরা। ইলিশ রপ্তানির কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। তারা জানায় গত 5 বছর যাবৎ বাংলাদেশ সরকার দুর্গাপূজার সময় একটি নির্দিষ্ট পরিমাণ ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেয়। গত বছরও ভারতের বিভিন্ন রাজ্যে 1300 মেট্রিক টন ইলিশ পাঠানো হয়। তবে এবার রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশের ইলিশ নিয়ে ভারতীয়দের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ভারতে পাচারের সময় কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে 620 কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে বিজিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আনন্দপুর এলাকায় 31টি প্লাস্টিকের বস্তায় থাকা 620 কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। অভিযানের সময় জড়িত কোনো ব্যক্তি না পাওয়ায় কাস্টমসের মাধ্যমে নিলামে 9,92,000 টাকায় বিক্রি করা হয় ইলিশগুলো। পর্তুগালে ভিন্ন ধর্মী পেশায় অংশগ্রহণ বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের। গতানুগতিক কাজের বাইরে ট্যুর গাইড হিসেবেও সফলতার স্বাক্ষর রাখছেন তারা। হেঁটে হেঁটে বা ট্যুরিস্ট ভেহিকল হিসেবে পরিচিত টুকটুকি করে পর্যটকদের লিসবনের গুরুত্বপূর্ণ স্থান দেখানোর কাজ উপভোগ করেন এই গাইডরাও। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। আবহাওয়ার কারণে সারা বছরই কম বেশি পর্যটকদের আনাগোনা থাকায় পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ পেশাগুলোর একটি ট্যুর গাইড। উপার্জন বেশি হওয়ায় অনেক পর্তুগিজ ফুল টাইম ট্যুর গাইড হিসেবে কাজ করেন, পার্ট টাইম হিসেবেও কাজ করেন অনেক শিক্ষার্থী। নতুন জায়গা হিসেবে প্রায় সব দেশেই পর্যটকরা চান স্থানীয় একজন দক্ষ গাইডের সাথে বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরতে। তাতে কোনো জায়গার মূল সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এড়ানো যায় অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতিও।
পর্তুগালে মূলত পর্তুগিজ বা অন্যান্য ইউরোপীয়রাই ট্যুর গাইড হিসেবে কাজ করেন, তবে চাইনিজ বা ব্রাজিলিয়ান সহ অনেক দেশের মানুষ এসেছেন এ পেশায়। পর্তুগালে প্রবাসী বাংলাদেশিরা রেস্টুরেন্ট, সুভিনির বা গ্রোসারি শপ সহ অন্যান্য পেশার সাথে যুক্ত থাকলেও এখন ট্যুর গাইড হিসেবেও কাজ করছেন অনেকে। গতানুগতিক কাজের বাইরে এসে এ পেশায় সফলতার স্বাক্ষর রাখছেন তারা। এখানকার ইতিহাস সংস্কৃতি নিয়ে আসলে অনেক বেশি পড়াশোনা এবং খোঁজ খবর রাখা শুরু করি। একই সাথে আমি এখানে চেষ্টা করি এখানকার যত ট্যুর গাইড বা ট্যুরিজম কোম্পানি আছে তাদের সাথে একটু যোগাযোগ করা, যে কিভাবে আমি এখানে কাজ পেতে পারি। তো ফাইনালি আমার একটা ফ্রেন্ড আছে, ব্রাজিলিয়ান ফ্রেন্ড, সেও এখানে ট্যুর গাইড। তো সে আমাকে সাহস দেয় যে আমি যদি একজন ব্রাজিলিয়ান হয়ে এখানে ট্যুর গাইডিং করতে পারি, তুমি একজন বাংলাদেশি হিসেবে তুমিও পারবে, এবং তোমার ইংলিশ যা আছে সেটা গ্রহণযোগ্য, এবং তোমার পূর্বের যে অভিজ্ঞতা ওইটা আসলে বেশি মাইনে রাখে। তো সেখান থেকে আসলে আমার আগানো এবং চেষ্টা করতে করতে একটা পর্যায়ে আমাকে একটা এজেন্সি কাজের সুযোগ দেয়, তারপর একে একে আরো অনেকগুলো এজেন্সি। তবে অল্প কিছু সংখ্যক বাংলাদেশি হেঁটে হেঁটে গাইডিং করলেও ট্যুরিস্ট ভেহিকেল হিসেবে পরিচিত টুকটুক নিয়েও গাইডিং করছেন অনেক প্রবাসী। পর্তুগিজ না হয়েও পর্তুগালে একজন ট্যুর গাইড হওয়ার কাজটি মোটেও সহজ নয়। তারপরেও ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে অনেক বাংলাদেশি এ পেশায় এসেছেন এবং কুড়িয়েছেন সাফল্য। তবে পর্তুগিজ বা ইংরেজির বাইরে স্প্যানিশ বা ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা থাকলে এই পেশা পর্তুগালে হতে পারে সম্ভাবনার, এমনটাই মনে করেন তারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। মধ্যপ্রাচ্যের মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স প্রতিযোগিতার সেরা সুন্দরী খেতাব বিজয়ী নাসরিন সুলতানা কুইন দুবাইয়ে বাংলাদেশ মিশন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি মধ্যপ্রাচ্যে প্রবাসী নারীদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে মিশন কর্মকর্তাদের সহযোগিতা চান। শিবলিয়াল সাদিকের রিপোর্ট। সম্প্রতি বিশ্বের ৬২টি দেশের ১০০ জন নারী সুন্দরীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট ২০২৪। এই প্রতিযোগিতায় মিসেস হিসেবে সেরা সুন্দরীর খেতাব পেয়েছেন বাংলাদেশের গ্ল্যামার গার্ল নাসরিন সুলতানা কুইন। বাংলাদেশের পক্ষে মুকুট বিজয়ের পর নাসরিন সুলতানা কুইন প্রথমবারের মতো দুবাইস্থ বাংলাদেশ মিশনে হাজির হন। এই সময় তিনি বাংলাদেশ মিশন কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে দুস্থ মানুষ এবং প্রাণী সম্পদ নিয়ে কাজ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকটি নারী সংগঠন রয়েছে, তারা নারীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে নারীদেরকে নিয়ে। আমিও চাই তাদের সাথে একসাথে নারীদের উন্নয়নে কাজ করতে। নাসরিন শুধুমাত্র মিসেস ইউনিভার্স নির্বাচিত হয়েছে তা নয়, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের একজন সফল নারী উদ্যোক্তা হিসেবেও এরই মধ্যে পরিচিতি পেয়েছেন। সেরা সুন্দরী নির্বাচিত হওয়ার পূর্বে তিনি ফ্যাশন হাউস প্রতিষ্ঠার পাশাপাশি প্রাণী সম্পদের যত্ন নিয়ে কাজ করেছেন। আগামীতেও তিনি পশু পাখি নিয়ে কাজ করতে চান বলে জানান। পাশাপাশি আন্তর্জাতিকভাবে বাংলাদেশি নারীদের অগ্রগামী করতে গ্লোবাল প্ল্যাটফর্মগুলো কাজে লাগাতে চান নাসরিন। সে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে, বাংলাদেশের সুনাম বয়ে এনেছে, এবং একজন নারী হিসেবে সে নারীদের উন্নয়নে আরও সৃজনশীল এবং ক্রিয়েটিভ ইনিশিয়েটিভ সে নেবে এবং সেসবের সাথে সে ইনভলভ থাকবে, এটাই প্রত্যাশিত। মিশন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে নাসরিন দুবাইয়ে কেন্দ্রীয়ভাবে একটি বাংলাদেশি কালচারাল একাডেমি প্রতিষ্ঠার জন্য মিশনের প্রতি অনুরোধ রাখেন। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কাজে ফিরেছেন গাজীপুর ও সাভারের পোশাক শ্রমিকরা। শিল্প এলাকায় যাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান সচিব, কথা বলবেন কারখানা মালিক শ্রমিকদের সঙ্গে। সব বঞ্চনা ও অন্যায়ের প্রতিকার হবে, অর্থনীতি সচল রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার, পাচারের অর্থ ফেরানোর ঘোষণা। এবং সংখ্যা কাটিয়ে চট্টগ্রামে টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু, চলবে আরও কয়েকদিন। কাউন্সিলররা পলাতক থাকায় ব্যবস্থাপনায় কর্মকর্তারা। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।